চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ফেল করেছে। ৭১-এর চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেল করেছে। শেখ হাসিনা ৭১-এর চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে যেয়ে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। এটা একটা প্রবাদ হয়ে গিয়েছে। প্রবক্তা আমি হলেও প্রবাদটা হতে অসুবিধা তো নাই। কেন হয়েছে? এই চেতনার রাজনীতি করতে করতে যারা জুলাই গণ অভ্যুত্থানের এই কৃতিত্বকে চিন্তায় করতে চায়, যার উপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চায়, তাদের কাছে অনেকবার আমরা বলেছি যে চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ফেল করেছে। ৭১-এর চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেল করেছে। শেখ হাসিনা ৭১-এর চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে যেয়ে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। এটা একটা প্রবাদ হয়ে গিয়েছে। প্রবক্তা আমি হলেও প্রবাদটা হতে অসুবিধা তো নাই। কেন হয়েছে? এই চেতনার রাজনীতি করতে করতে আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে, পুরাতন বন্দোবস্তের ধারায় তাদেরকে সংশোধন হতে বলবো। রাজনীতিতে বাল্য শিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। রাজনৈতিক মাঠ অনেক কঠিন, বন্ধুর এবং কণ্ঠকাকীর্ণ পথ, এত সহজ নয়। কোথায় যেন বলেছিলাম যে নিউটনের আপেল পাকলে পরে অটোমেটিক ঝরে পড়ে না। এই গণতান্ত্রিক আন্দোলনের ফসল হিসেবে গণ অভ্যুত্থান কোনো নিউটনের আপেল ছিল না। এটাকে আমাদের পাকাতে হয়েছে। এটা কখনো অটোমেটিক ছেড়ে পড়ে নাই। দীর্ঘ 17 বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই আপেলকে, এই আন্দোলনকে, এই গণ অভ্যুত্থানকে আমাদেরকে পেড়ে নিতে হয়েছে। সুতরাং কেউ যদি মনে করে মাত্র 36 দিনের আন্দোলনের ভিতরে 17 বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা। সেই জন্য বলি, রাজনীতির মাঠের প্রাইমারি স্কুলের বাল্য শিক্ষা শ্রেণীর ছাত্র হিসাবে যদি সবকিছু বুঝে নিয়েছি বলা হয়, আমি তাদেরকে বলবো, নতুন দলের নতুন বন্ধুদের, পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। আমরা তোমাদের মধ্যে আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহীদ হয়েছে, তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা করতে চাই। সেটার প্রতিযোগিতা হোক। আকাঙ্ক্ষার বাস্তবায়নের প্রতিযোগিতায় আমরা আছি। আমাদের নেতা জনাব তারেক রহমান আছে, আমাদের একটা পরিকল্পনা আছে, আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার আছে, সে অঙ্গীকারের জন্য আমাদের কর্মসূচি আছে, আমাদের আন্তরিকতা আছে, আর্থিক সংশ্লিষ্টতা আছে, সেগুলো অর্জনের চেষ্টা করছি। সুতরাং আমরা শুধুমাত্র উই হ্যাভ এ প্ল্যান বলে ছেড়ে দিইনি। আমাদের নেতৃত্ব আছে, আমাদের পরিকল্পনা আছে, আমাদের কর্মসূচি আছে, আমাদের প্রতিশ্রুতি আছে, বাস্তবায়নের অঙ্গীকার আছে। সেজন্য আমরা আর্থিক সামর্থ্য অর্জন করার চেষ্টা করছি। আমরা যাব, এগোব। আর যারা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে চেতনা নির্ভর রাজনীতি করতে চাচ্ছে, তারাই আজকে স্বৈরাচারের পতনকে কেন জানি আমন্ত্রণ, স্বৈরাচারের যে পতিত স্বৈরাচারকে কেমন জানি আবার আমন্ত্রণ জানানোর মতো একটা পরিবেশ আবহ সৃষ্টি করছে। সরকারের বয়স 5.5 মাস 6 মাস, এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। আমরা তো শুরু করছি কেবল। এখন অনেক কথা বলা যায়। 2024-এর 8ই আগস্ট যে ইন্টারিম গভর্নমেন্টের যাত্রা শুরু হলো, সেই যাত্রা আর্টিকেল 106 এর হাত ধরে কেন হলো? তখন তারা কনস্টিটিউশনের কাছে গিয়েছে, তখন তারা সুপ্রিম কোর্টের কাছে গিয়েছে। তারা জানে কিছু আর্টিকেল অ্যাব্রোগেটেড হবে এবং সেটাকে লেজিটিমেসি দেয়া হবে যখন পরবর্তী সংশোধন হবে কনস্টিটিউশনের, সেখানে চতুর্থ তফসিলের সবকিছুকে লেজিটিমেসি দেয়া হবে। সেই 2024-এর 5ই আগস্ট থেকে যেদিন 18তম সংশোধনী গৃহীত হবে, সেদিন পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডকে, সেই সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দেয়া হবে। সংবিধানের প্রফেসর আছে আমার বন্ধু বুরহানুদ্দিন রানা,
আমরা তাদের কাছ থেকে সবক নিয়েছি, সম্ভব কিনা তারা বলেছেন সম্ভব। অতীতে যারা ক্রান্তিকালীন বিধান হিসাবে আর্টিকেল 150 অনুসারে বিভিন্ন বিষয় তফসিলে ধারণ করছে, চতুর্থ তফসিলে, সে ক্রান্তিকালীন সময়টা কি হবে অনেক সময় অনেক বিচারপতিরা তার ব্যাখ্যা দিয়েছেন। বিচারপতি কালো মানিকও একটা ব্যাখ্যা দিয়েছেন, দেখলাম একটা জাজমেন্ট। তারা তাদের মতো করে রাজনৈতিক ব্যাখ্যা দেয় আদালতে বসে, যেহেতু তারা শপথবদ্ধ রাজনীতিবিদ নাকি ছিলেন বাংলাদেশে কিছু কিছু বিচারপতি। এই শপথবদ্ধ রাজনৈতিক বিচারকরা কিছু কিছু ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন শুধু ক্রান্তিকাল হবে 1971-এর 16 ডিসেম্বরের আগ থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার ওই সময়টা পর্যন্ত, স্বাধীনতা ঘোষণা দেওয়ার সময় থেকে 16 ডিসেম্বর অথবা প্রথম জাতীয় সংসদের প্রথম দিন, মানে 1973 সালের 7ই এপ্রিল খুব সম্ভবত, এই পর্যন্ত নাকি ক্রান্তিকাল। এরপরে নাকি আর কোনো ক্রান্তি হয় নাই। বাংলাদেশে আর্টিকেল 150-কে সুন্দরভাবে আরো ব্যাখ্যা করতে হবে যে ক্রান্তিকালীন সময় আর কোনটা কোনটা ছিল। একদলীয় বাকশাল যখন প্রণয়ন করলেন, সেটা তো জাতীয়ভাবে একটা ক্রান্তিকাল। তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। 7ই নভেম্বর সৃষ্টি কেন হয়েছিল? ওই ক্রান্তিকালের কারণে হয়েছিল। আমরা 1979-তে যদি সেগুলো ধারণ না করতাম, তাহলে পরে ইলিজিটিমেট হয়ে যেত এর মাঝখানে সমস্ত কর্মকাণ্ডগুলো। বাকশাল দাঁড়িয়ে থাকতো। বাংলাদেশের মানুষ কি বাকশাল দাঁড়িয়ে থাকুক সেটা চেয়েছিল? অ্যান্টি বাকশাল সেন্টিমেন্টের উপর ভিত্তি করে গণতান্ত্রিক দ্বারা শুরু করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের সকল মানুষ সমর্থন দিয়েছিলেন। সেটাই বাংলাদেশের ইতিহাসে নতুন ভাবে গণতান্ত্রিক যাত্রা। বিচারপতি খায়রুল হকরা সেই 5ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করলেন। বাংলাদেশের সবচাইতে ইনজাস্টিস খায়রুল হক এই দেশের বিনাশের একটা মূল বীজ, মূল সূত্র।